আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 19-20 সেশনে যে কোশ্চেনটা ছিল ম্যাথ থেকে সেই কোশ্চেনটার সমাধান দেখব। তো চলো আমরা সমাধান শুরু করে দেই। প্রথম যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে সেট থেকে, আসলে আমাদের নিচের ক্লাসেই সেট ছিল। কি বলছে কোশ্চেনটাতে দেখো, এম হচ্ছে একটা সেট যেই সেটের উপাদান হচ্ছে 0 এবং 1, এবং এন হচ্ছে আর একটা সেট যেই সেটের উপাদান হচ্ছে 0 এবং 2। তোমাকে বের করতে বলছে এম ইউনিয়ন এন, এটা কিন্তু মুন না, এটা হচ্ছে এম ইউনিয়ন এন, এবং বের করতে বলছে এম বাদ এন। তো আমরা বিষয়টা দেখি। এম ইউনিয়ন এন বলতে বোঝায় এম এবং এন এর মধ্যে যতগুলা উপাদান আছে, যেগুলো কমন আছে সেগুলোও আসবে, যেগুলো কমন নাই সেগুলো আসবে। তাহলে আমরা অ্যান্সারটা করতে পারি এভাবে, এম ইউনিয়ন এন ইকুয়াল হচ্ছে সেট, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো দুই জায়গাতে 0 আছে তাহলে 0 আসবে একটা, এইখানে 1 আছে এইখানে নাই, কি বলছি যা আছে সবই আসবে, 1 আসলো, এখানে 2 আছে এখানে নাই 2 আসলো, তাহলে এম ইউনিয়ন এন হচ্ছে আমার 0 1 2। এরপর হচ্ছে আমরা পরের যে কোশ্চেনটা দেখতেছি, ওইটারই পরের যে অংশটা দেখতেছি সেটা হচ্ছে এম বাদ এন, অর্থাৎ এম সেট থেকে এন সেটকে বাদ দিতে হবে। এই বিষয়টাতে আমরা একটু ভুল করি, এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। এম বাদ এন মানে এম থেকে এন এর কমন উপাদান বাদ দেওয়ার পর এম এর ভিতর যেটা থাকবে সেটা অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি ডিরেক্টলি অ্যান্সার এভাবে, এম থেকে এনকে বাদ দাও, এন এর এই উপাদানটা এম এর ভিতরে আছে, তাহলে ওই উপাদান বাদ, এম এর ভিতরে আর বাকি কে থাকে 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বাট আমরা ভুল করলে কি লিখতাম জানো, ভুল করলে এভাবে লিখতাম যে কমনগুলা বাদ, কমন বাদ দিয়ে যা থাকে তাই, এর দুইটার মধ্যে কমন হচ্ছে 0 0 বাদ যাবে, এখানে থাকবে 1 এখানে থাকবে 2। এটা কিন্তু না, আমাকে আসলে বুঝতে হবে এম বাদ এন কি বোঝায়। এম বাদ এন বোঝায় এম থেকে এন এর উপাদানগুলো বাদ দেওয়ার পর এম এর ভিতরে যারা থাকবে তারা। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এরপর পরের কোশ্চেনটা দেখো, বলছে 10 ভিত্তিক সংখ্যা 87 এর দ্বিমিক কত হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডেসিমেলের সংখ্যা, সেখান থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তার মানটা কত হবে সেটা আমাদের দেখতে হবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, দেখো আমরা প্রথমে শুরু করলাম 1 দিয়ে, এর যেহেতু আমাকে বলছে দ্বিমিক মানে বাইনারি, তাহলে আমি কি করব, 1কে 2 দিয়ে গুণ করে করে সামনের দিকে চলে আসবো। 1কে 2 দিয়ে গুণ করলে কত হবে বলো তো 2, এবার 2কে গুণ করব, 2কে গুণ করলে কত হবে 4, 4কে গুণ করলে কত হবে 8, 8কে গুণ করলে কত হবে 16, 16কে গুণ করলে 32, 32কে গুণ করলে 64, এই 64কে গুণ করলে দেখতে পাচ্ছি আমরা 87 এর বেশি হয়ে যাবে। আমরা কি করব, প্রথমে 1 সেট করে আমার যে ভিত্তিটা ছিল ভিত্তিটার প্রথম গুণ দিয়ে এরপর সবগুলারই 2 2 করে গুণ করতে থাকবো। এখন এইটাকে যখন গুণ করতেছি সেটা কিন্তু 87 এর থেকে বড় হয়ে যাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে হয় 87 মিলানো, যদি মিলাইতে না পারি তাহলে তার নিচ পর্যন্ত থাকা। এখন তুমি জাস্ট এগুলাকে যোগ করবা, দেখো এইটার সাথে এইটা 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 এইটা, এই তিনটা যদি এই পাঁচটা যদি আমরা যোগ করি, এই পাঁচটা যোগ করলে দেখা যাবে 87 হবে। যেগুলো আমার যোগে লাগতেছে সেই জিনিসগুলোর জন্য 1 বসাবো, যেগুলো লাগতেছে না সেগুলোর জন্য 0 বসাবো, তাহলে যেটা আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে কত আসবে 1, এটা আমার কাজে লাগছে, এটা লাগে না, এটা 0, এটা 1, এটা 0, এটা 1 1 1। তাহলে আমার বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে মানটা আসবে 1 0 1 0 1 1 1। তো এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর ছিল, তো ক্যালকুলেটর যেহেতু ছিল তাই তুমি কি এই মানটা ডিরেক্টলি যদি ক্যালকুলেটরে বসাই দিতা তাহলে কিন্তু কি দিত, আমাদের বাইনারি মানটা দিয়ে দিত। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি এবং এর অ্যান্সারটা এটাই হবে। আমরা এর পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, log 4 ও log 16 এর গড় কত। গড় বের করার নিয়ম আমরা জানি, যোগ করে যতটা সংখ্যা থাকবে ততটা সংখ্যা দিয়ে বা ওই সংখ্যার নাম্বার দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে কি লিখতে পারতেছি, log of 4 প্লাস log of 16 ডিভাইডেড বাই কত 2, যেহেতু 2টা ছিল তাই আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি। এবার কথা হচ্ছে আমরা কিন্তু লগের কিছু প্রপার্টি জানি, যেমন তুমি যদি এরকমভাবে লিখতা log of ab, তাহলে এটাকে লেখা যায় এভাবে log of a প্লাস log of b। উল্টা কাহিনী না, দেখো আমার যদি log of a প্লাস log of b থাকে, এখান থেকে আমরা কি এটা লিখতে পারবো না, log of a ইন্টু b, ডেফিনেটলি লেখা যাবে। তাহলে এই জিনিসটাকে কি আমরা এভাবে লিখতে পারি না যে log of এই দুইটার গুণফল 4 ইন্টু কত 16 ডিভাইডেড বাই কত 2, এরকম কিন্তু লেখা যায়, যেহেতু গুণ করে দিলাম আমরা। এরপর কি করা যায়, এরপর আমরা লিখতে পারি যেটা log of
এই দুইটা গুণ করলে হবে 64 ডিভাইডেড বাই 2। এই 64কে আবার লেখা যায় লগ অফ 8 স্কোয়ার ডিভাইডেড বাই 2। লগের প্রপার্টি থেকে আমরা জানি এই পরের সংখ্যাটার উপর পাওয়ার যেটা থাকবে সেটা সামনে আসবে। এটা যদি সামনে আসে 2 ক্যান্সেল আউট হবে, অ্যান্সার হিসাবে থাকবে কত আমাদের লগ অফ 8। তো 2 আসলো, নিচে 2 ছিল, লগ অফ 8 ছিল, 2 ক্যান্সেল আউট হয়ে গেলে থাকতেছে শুধুমাত্র লগ অফ 8। এই লগ অফ 8ই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখি আমরা। পরের কোশ্চেন কি বলছে, 18CR প্লাস 2 হলে আর এর ভ্যালু কত। এটার জন্য আমরা একটু কনসেপ্ট নেই। কনসেপ্টটা কি, মনে করো আমি তোমাকে বললাম 10 জনের একটা দল আছে, সেখান থেকে তুমি 3 জন বাছাই করবা। দেখো তুমি যখন 3 জন বাছাই করছো, সমাবেশ থেকে আশা করি এই বিষয়টা তোমাদের জানা আছে, 3 জনকে বাছাই করা হচ্ছে 10C3, যেহেতু 10 জন থেকে। যখন তুমি 3 জনকে নিয়ে একটা দল গঠন করছো, তুমি কি একটা দল গঠন করছো না 2টা দল গঠন করছো? তোমার আপাত দৃষ্টিতে মনে হইলেও একটা দল, বাট এখানে আছে কিন্তু 2টা দল। কেন 2টা দল? যখন তুমি 3 জনকে নিয়ে একটা দল গঠন করছো, অটোমেটিক কিন্তু 7 জনকে নিয়ে আর একটা দল গঠিত হয়েছে। তাহলে আমরা 3 জনকে নিয়ে যে দল গঠন করতেছি, আমি যদি বলতাম 7 জনকে নিয়ে দল গঠন করব, একই ঘটনা হইতো। 3 জনকে নিয়ে দল গঠন করলে এক দলে থাকে 3 জন, অপর দলে থাকে 7 জন। 7 জনকে নিয়ে দল গঠন করলে এক দলে থাকে 7 জন, অপর দলে 3 জন। ঘুরে ফিরে একই কথা না? তাহলে আমি কি বলতে পারি না যে 10C3 যা 10C7 তাই? এটা কিন্তু সম্পূরক সমাবেশ। এই সম্পূরক সমাবেশের কনসেপ্ট থেকেই কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করব। তো যেহেতু এটা সম্পূরক সমাবেশ, আমরা এটাকে সমান লিখতে পারি, অর্থাৎ 10C3 যা 10C7ও তাই। এটা কিন্তু ফর্মুলার সাহায্যে আমরা দেখতে পারতাম। কিভাবে? আমরা তো ফর্মুলা জানি NCR এর ফর্মুলা কি জানি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তুমি যখন 10C3 নিবা তখন কি লিখবা বলো তো? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, মানে কি এই দুইটার বিয়োগফল। এই দুইটার বিয়োগফল কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে এটার জন্য আসলো, এইটার জন্য বের করতো, শুধু এইটার জন্য কত আসবে? উপর হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 7 ফ্যাক্টোরিয়াল, এই দুইটার বিয়োগফল কত? 3 ফ্যাক্টোরিয়াল। দেখো ফর্মুলা অনুযায়ীও কিন্তু এই দুইটা একই জিনিস নির্দেশ করতেছে, তাই আমরা বলতেছি 10C3 যা 10C7 সেম। তো এই বিষয়টা গেল। এরপরের কথা হচ্ছে, যেহেতু এরা সম্পূরক সমাবেশ, সমান বলে দেওয়া আছে, 2টা দলে আমরা ভাগ করছি, তাহলে প্রত্যেকটা দলের যে সদস্য ছিল তাদেরকে যদি যোগ করা হয় তাহলে মোট সদস্য সমান হওয়া উচিত না? ডেফিনেটলি মোট সদস্যের সমান হওয়া উচিত। তাহলে আমরা বলতে পারি 3 + 7 এটা সমান হবে কত? মোট যেটা ছিল সেটা। তো এই বিষয়টাকে আমরা এভাবে বলি আসলে NCX ইকুয়াল NCY। যদি এরকম হয়, যেহেতু আমরা সমান বলতেছি আর আমরা সম্পূরক সমাবেশের কনসেপ্টটা ক্লিয়ার করে নিলাম, তাহলে অবশ্যই x আর y যোগ করে কার সমান হবে? n এর সমান হবে। এখান থেকে আমরা লিখতে পারবো n ইকুয়াল x প্লাস y। তো আশা করি এই বিষয়টা বোঝাইতে পারছি। যদি এই বিষয়টা আমরা বুঝে থাকি তাহলে কিন্তু অ্যান্সারটা আমাদের কাছে এখন সহজ। যেহেতু আমরা এখানে বলতেছি 18CR ইকুয়াল 18CR প্লাস 2, ডেফিনেটলি 18 ইকুয়াল r প্লাস 2 হবে। তো আমরা লিখে ফেলি 18 ইকুয়াল r প্লাস 2, 18 ইকুয়াল r প্লাস 2। এখান থেকে কি পাচ্ছি? এই 2টা এই সাইডে এসে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে থাকবে 16, এই সাইডে থাকবে 2r। r সমান কত? 16কে 2 দিয়ে ভাগ দিলে থাকবে 8। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি r এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 8। এই কোশ্চেনের অ্যান্সার তাহলে আমাদের কত? 8। এরপরের কোশ্চেনটা আমরা দেখি কি বলছে, p² ইকুয়াল 1 cos θ 1। একটা নির্ণায়ক দিছে, আমাদের বের করতে বলছে p এর মানটা কত হবে। এখানে আসলে p এর মান বলতে বোঝাচ্ছে এই নির্ণায়কের মানের উপর রুট করলে যেটা হবে সেটা। তো আমাদের অপশনে যেভাবে দেওয়া থাকবে আমরা সেইভাবে অ্যান্সার করব। এটা অ্যান্সার করার জন্য প্রথমত আমার এই নির্ণায়কটার মান বের করে নিতে হবে। তো চলো আমরা এই নির্ণায়কটার মান বের করে নেই। এটার মান বের করব আমরা। মান বের করার জন্য কি করতে হবে? নির্ণায়কের মান আমরা জানি কিভাবে বের করতে হয়। এই বরাবর গুণ করলে কত হবে? 1 মাইনাস এই বরাবর গুণ করলে কত হবে বলো তো? cos² θ। এটা কার মান বলে দিছে? p² এর মান। তো আমরা p² এর ভ্যালুটা পেয়ে গেলাম। আমাদের দরকার কার ভ্যালু? p এর ভ্যালু। p এর ভ্যালু কিভাবে পাবো? 1 মাইনাস cos² θ-কে কি লেখা যায়? sin² θ। তাই আমরা এখানে ডিরেক্টলি লিখে ফেললাম sin² θ। p ইকুয়াল কত আসবে তাহলে বলো তো? প্লাস মাইনাস সাইন থিটা। এখন অপশনে যদি আমাদের প্লাস মাইনাস সাইন থিটা থাকে তাহলে প্লাস মাইনাস সাইন থিটা, আর যদি শুধু প্লাসটা দেওয়া থাকে তাহলে শুধু প্লাস সাইন থিটা। তো এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো এবার আমরা একটু 4 নম্বরের দিকে তাকাই। দেখো 4 নম্বরের সাইডে কিন্তু আমরা 18 19 লিখে রাখছি। তার মানে এই কোশ্চেনটা 19 20-এও ছিল, 18 19-এও ছিল, একই কোশ্চেন।
এরপরে আসি আমরা 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে কি বলছে, এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স হলে এ বি এর মান কত হবে এটা আমাদের বের করতে হবে। জাস্ট দুইটা ম্যাট্রিক্স আমাদের গুণ করা লাগবে। কিভাবে গুণ করতে পারি আমরা, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। প্রথমে এ ম্যাট্রিক্সটা নিয়ে নাও, এ ম্যাট্রিক্স হচ্ছে 1i এবং -i1। বি ম্যাট্রিক্সটা কত বলো তো, বি ম্যাট্রিক্স হচ্ছে i -1 -1 -i। গুণ করার নিয়ম কি, গুণ করার নিয়ম হচ্ছে আমাদের দর্জি বা রাজমিস্ত্রি যারা আছে তাদের কাছে এক ধরনের স্কেল পাওয়া যায়, আমরা সেই স্কেলের সাথে তুলনা করব। এরকম স্কেলটা দেখতে এরকম, এর গায়ে দাগ কাটানো থাকে। তো এই যে দাগ কাটা থাকতেছে, বিষয়টা আমরা বোঝা ট্রাই করি একটু, যে আমরা যখন গুণ করব ম্যাট্রিক্সে তখন বিষয়টা এভাবে যাবে, এভাবে গিয়ে এভাবে নামবে, এভাবে গিয়ে এভাবে নামবে। তাহলে খেয়াল করে দেখো, আমি এই প্রথম সারির সাথে গুণ করব কার, প্রথম কলামের, যাবে কি এভাবে যাবে। এই বরাবর গুণ করে আমরা যোগ করে দেব। তো প্রথম উপাদানের সাথে প্রথমটা গুণ করলে কত হবে i, এইটার সাথে এটা গুণ করলে কত হবে -i। আমরা কি করছি, যোগ করে দিছি। তাহলে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান গুণ করছি, এটার সাথে এটা গুণ করে যোগ করে দিয়েছি। যেহেতু এখানে একটা মাইনাস তৈরি হয় তাই প্লাসে মাইনাসে মাইনাস হবে। তো এই বিষয়টা আমাদের গেল। এবার এই সারি যেটা ছিল, এই সারির সাথে সেকেন্ড কলাম যেটা ছিল পরের ম্যাট্রিক্সে সেটার গুণ করব। 1 সাথে এই -1 গুণ করলে কত হবে -1, i এর সাথে -i গুণ করলে হবে -i²। এবার এইটার সাথে এই বরাবর, এটার সাথে যদি নেই তাহলে হবে কি -i, 1 এর সাথে এটা গুণ হইলে -1, i এর সাথে এইটা গুণ করতেছে, যেহেতু এটা -i এটা হচ্ছে -1, তাহলে হয়ে যাবে +i, এবং 1 এর সাথে এটা গুণ করতেছো, কত হয়ে যাবে বলো তো -i। এরকম হয়ে গেল। জাস্ট এইটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো i - i কত আসবে, 0 আসবে, এবং -1 i² মানে কি -1, তো মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, -1 + 1 কত হবে 0 হবে। এখানে আমাদের i² হবে, এই যে -i × i গুণ করলে কত হবে -i², তো এখানে -i² হবে। একটু i² এর মান কত আমরা জানি -1, এবং সামনে আরেকটা মাইনাস আছে, হয়ে যাবে কি +1 + 1 -1 কত হবে 0, i - i কত 0। তাহলে আমরা এ বি এর মান হিসেবে পাচ্ছি কত, একটা 0 ম্যাট্রিক্স, যেখানে 4টা উপাদানই হচ্ছে আমাদের 0। পরের কোশ্চেনটা দেখি আমরা। পরের কোশ্চেনে কি বলছে, বলছে ভেক্টর এ এর উপর ভেক্টর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। যখন আমরা অভিক্ষেপ বের করব তখন কিন্তু আমাদের ডট গুণফলের যে প্রপার্টিগুলো ছিল সেই ডট গুণফলের প্রপার্টি লাগে। এখন অভিক্ষেপটা কিভাবে সহজে বের করা যায়, আমরা কিন্তু ডট গুণফলে জানি a ডট বি ইকুয়াল a ভেক্টরের মান বি ভেক্টরের মান cos অফ থিটা। অভিক্ষেপ বলতে বোঝায় যার অভিক্ষেপ তার cos থিটা। এখানে কার অভিক্ষেপ বলছে বলো তো, বি এর অভিক্ষেপ। বি এর অভিক্ষেপ মানে হচ্ছে বি cos থিটা, এটাকে আমরা বলতেছি কি বি এর অভিক্ষেপ। এটা সমান কত আসবে বলো, বি cos থিটা সমান আসবে, উপরে থাকবে a ডট বি, নিচে থাকবে a ভেক্টরের মান, এরকম। তো এটা আমরা সহজে বলতে পারতাম। কিভাবে সহজে বলা যায়, যার উপর বা যার বরাবর বলবে সেটার মান থাকবে নিচে, উপরে থাকবে তাদের দুইটার ডট গুণফল। তাহলে আমরা যেহেতু বলতেছি এ বরাবর বা এ এর উপর, তাহলে এ এর মান থাকবে নিচে এবং ডট গুণফল যেটা সেটা থাকবে কোথায়, উপরে। এটাই হচ্ছে আমার বি এর অভিক্ষেপ। জাস্ট আমরা এই ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা পেয়ে যাব। দেখো উপরে হচ্ছে ডট গুণফল। ডট গুণফলের নিয়ম কি, আই এর সহগ আই এর সহগ গুণ, যোগ জে এর সহগ জে এর সহগ গুণ, যোগ কে এর সহগ কে এর সহগ গুণ। এখানে আমরা দেখতে পাচ্ছি আই এর সহগ -1, এখানে হচ্ছে +2, -1 × +2 মানে কত হবে -2, যোগ। এরপর হচ্ছে এখানে জে এর সহগ হচ্ছে 7, এখানে জে এর সহগ হচ্ছে -1, 7 × -1 মানে কত -7, যোগ। এরপর হচ্ছে কে এর সহগ 2, এখানে হচ্ছে কে এর সহগ 2, গুণ করলে কত হবে 4, তাহলে এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই এ ভেক্টর যেটা ছিল তার মান বের করব। ভেক্টরের মান কিভাবে বের করতে হয় আমরা জানি, √, আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার। -1 এর উপর স্কোয়ার করলে 1 হবে, 7 এর উপর স্কোয়ার করলে 49 হবে, এটার উপর স্কোয়ার করলে কত হবে 4 হবে। তাহলে এটা যোগ করলে √54 হবে। তাহলে আমরা লিখতে পারি √54। উপরে থাকতেছে কত বলো তো, উপরে যদি ক্যালকুলেশন করি আমরা, এখানে থাকতেছে -9 প্লাস কত 4, তাহলে থাকতেছে -5। আমরা লিখতে পারি -5 ডিভাইডেড বাই √54। এটাকে সিম্পলিফাই করলে আমরা এভাবে লিখতে পারবো -5 দেখো এখানে কি আছে, এখানে আছে √9 × 6, 6 × 9 মানে কত হবে 54 হবে, আমরা এই বিষয়টা জানি। তাহলে এই 9টা বাইরে আসলে 3 হবে, 3 √6। আমাদের অপশন অনুযায়ী যদি বলি তাহলে অপশন অনুযায়ী এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
পরের কোশ্চেনটা দেখি আমরা। পরের কোশ্চেনে কি বলছে, ddx অফ ln sin x, এটার মান কত হবে। তো এটা আমাদের অন্তরীকরণ থেকে, অন্তরীকরণ আমরা কিভাবে করি বলো তো, আমরা আগে লিখে নিচ্ছি ddx অফ ln অফ sin x ইকুয়াল হোয়াট। এখন আমরা কি জানি, আমরা এই ফর্মুলাটা জানি ddx অফ ln অফ x। এটার ফর্মুলা কি ছিল, এটার ফর্মুলা অনুযায়ী আমরা জানি 1/x হয়। এখন কথা হচ্ছে আমার এই জিনিসটা কি ln অফ x টাইপ না, কিন্তু আমরা প্রথমে ধরে নেব ln অফ x টাইপ। যদি ln অফ x টাইপ ধরে নিই, এইটাকে কি ধরে নেব বলো তো, এটাকে x ধরে নেব, ফর্মুলা অনুযায়ী আসবে 1/sin অফ x। এর পরের কথা হচ্ছে তুমি যাকে x ধরে নিছো সেটা কি আসলে x ছিল না, সেটা sin x ছিল। যেহেতু আমি ভুল জিনিসকে ধরে নিছি তাহলে ভুলের মাসুল দেওয়া লাগবে। ভুলের মাসুল কিভাবে দিব, এইটার অন্তরীকরণ করে। sin x এর অন্তরীকরণ করলে কত হবে, cos অফ x। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে cos x নিচে sin x, অ্যান্সারে আসবে আমাদের cot অফ x। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। এরপর আমাদের লাস্ট যে কোশ্চেনটা আছে 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 5x sin x dx, এটার মান কত হবে। তো এটার জন্য আমরা একটু বিকল্প নিয়মও শিখব এবং মূল নিয়মটাও শিখব। দেখো যদি এই টাইপ থাকে তাহলে আমরা যেটা বড় পাওয়ার আছে সেটা সমান z ধরে নেব, অর্থাৎ cos x এইটাকে z ধরে নেব। অন্তরীকরণ করলে কি হবে বলো তো, মাইনাস sin x, আর এটার অন্তরীকরণ করলে dz/dx, এই dxটাকে এই সাইডে নিয়ে আসলাম, dx ইকুয়াল কত, dz, এরকম লেখা যায়। আমার এখানে ছিল কত বলো তো, এখানে ছিল sin x dx, তাহলে আমরা এখানে রাখতে চাচ্ছি sin x dx, এটা সমান লেখা যাবে কত, মাইনাস dz। এটা কিন্তু লেখা যায়, তো লিখে ফেললাম আমরা, কোনো ঝামেলা নাই। এরপর খেয়াল করে দেখো, যখন তুমি এক্স আকার এটাকে সাজাইছো তখন সীমা ছিল 0 থেকে π/2। এখন তো তুমি জেড আকারে সাজাইতে চাচ্ছ, জেড আকারে যদি সাজানো লাগে তাহলে তার সীমাটা চেঞ্জ হয়ে যাবে। সীমাটা চেঞ্জ হয়ে কত হবে সেটা আমাদের লাগবে। যখন ছিল 0 তাহলে এখানে বসাও cos অফ 0, তাহলে জেড এর ভ্যালু কত আসবে, 1। প্রথমে আমরা জেড এর ভ্যালু পাচ্ছি 1। যখন x সমান π/2 ছিল তখন z সমান কত আসে আমরা সেটা দেখি। এখানে বসাও cos অফ π/2, মান কত, 0। তাহলে আমরা নতুন যে সীমাটা পাচ্ছি সেই সীমা হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত, এবং এইটাকে আমরা ধরছি z টু দি পাওয়ার কত হবে এবার, z টু দি পাওয়ার 5। এইটার পরিবর্তে আমরা কত পাইছি, মাইনাস dz। তো এইটুকু অংশ আমরা ক্যালকুলেশন করে ফেললাম, খুব কঠিন না, ইজি, জাস্ট মাইনাসটাকে সামনে নিয়ে আসো। এরপর 0 থেকে 1 থেকে 0 পর্যন্ত z টু দি পাওয়ার 5 dz। এটাকে কিন্তু সীমা চেঞ্জ করে দেওয়া যেত। যদি সীমা চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই মাইনাসটা উল্টে যাবে। তাহলে এখানে কি ছিল, আগে মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস। একই হিসাব তুমি যে কোনোভাবেই করতে পারো। এখন তুমি এখানে লেখো, আমি মাইনাসটাকে সামনে রাখলাম, z টু দি পাওয়ার 5, জেটের রিসপেক্টে যদি যোগজীকরণ করি তাহলে পাওয়ারের সাথে 1 যোগ হবে আর নতুন পাওয়ারটা নিচে আসবে। উপরে হবে z টু দি পাওয়ার 6, নিচে হবে কত, 6। সীমা কোথায়, সীমা হচ্ছে 1 থেকে 0 পর্যন্ত। সীমা বসানোর নিয়ম কি, প্রথমে আপার লিমিট বসবে দেন লোয়ার লিমিট বসবে। আমরা বসাই দিলাম মাইনাস, আপার লিমিট কত ছিল এখানে 0, 0 টু দি পাওয়ার 6 মানে 0, তাহলে 0 আসলো, মাইনাস ফর্মুলা অনুযায়ী লোয়ার লিমিট কত, 1, 1 টু দি পাওয়ার 6 মানে 1, 1 কত, 6। তো এখান থেকে আমরা মাইনাস মাইনাস গুণ করলে কত হবে, প্লাস হয়ে যাবে 1/6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা আমরা বুঝে ফেললাম মূল নিয়মের সাহায্যে। এটা আমরা একটা বিকল্প নিয়ম শিখি, যদি শিখতে পারো বিকল্প নিয়মটা সহজে, তাহলে সহজেই অ্যান্সার করতে পারবা। মনে করো আমি x² নিলাম, x² অন্তরীকরণ করতেছি ddx, কত আসবে বলো তো, 2x। আমি ইচ্ছা করে এভাবে লিখলাম dx², এই সাইডে লিখলাম 2x dx। এটা বলতে কি বোঝায় দেখো, আমি এখানে যেটা বলতেছি d অফ x², এটা বলতেই জাস্ট বোঝানোর ট্রাই করতেছি যে d অফ যেটা আছে তার অন্তরীকরণ। এটার অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, 2x dx। এটা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে। এখন উল্টাভাবে আমরা বলি যে 2x dx কার অন্তরীকরণ করলে পাওয়া যায়, x² এর, তাহলে d অফ x²। যদি তাই হয়, এইবার আমরা এখানে একটু খেয়াল করি, sin x dx কার অন্তরীকরণ করলে পাওয়া যায়, তাহলে d অফ সেটা হবে। আমরা দেখতে পাই যে sin x dxটা cos x এর অন্তরীকরণ করলে পাওয়া যাবে। তবে শর্ত আছে একটা, কি শর্ত আছে বা কি ঝামেলা আছে দেখো, তুমি যদি cos x এর অন্তরীকরণ করো তাহলে পাবা মাইনাস sin x dx, এই অনুযায়ী আর কি, এই অনুযায়ী আমরা মাইনাস sin x dx পাই। এখন কথা হচ্ছে এখানে কি আমার মাইনাস দেওয়া আছে, মাইনাস তো দেওয়া নাই, তাই আমরা ইচ্ছা করেই একটা মাইনাস দিয়ে নেব। তো পরবর্তী লাইনে আমরা যেটা লিখব, একটা মাইনাস দিয়ে নিলাম, এটা হচ্ছে 0 থেকে π/2, এটা কি ছিল, এটা ছিল cos টু দি পাওয়ার 5x, আর এখানে আমি লিখলাম d অফ cos অফ x। ঘুরে ফিরে কিন্তু একই কথা। কিভাবে একই কথা হয়,
দেখো ডি অফ কজ এক্স, এটার অন্তরীকরণ করলে কি হবে, মাইনাস সাইন অফ এক্স হবে না। দেখো ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, সাইন অফ এক্স ডিএক্স থাকবে। তো এই বিষয়টা বুঝলাম আমরা। এবার আসি আমরা যে যদি কখনো এভাবে থাকতো এক্স স্কোয়ার ডিএক্স, তখন আমরা যোগজীকরণ হিসেবে কি লিখতাম, এইখানে যেটা আছে এইখানে সেম জিনিসটাই আছে, তাহলে পাওয়ারটা এক যোগ হবে, নতুন পাওয়ারটা নিচে আসবে, অর্থাৎ তখন আমরা লিখতাম এক্স কিউব বাই 3। এবার এইখানে খেয়াল করে দেখো তো, আমার যেখানে কজ এক্স আছে এই কজ এক্সটারই পাওয়ার হিসেবে এখানে আছে না 5, একই কাহিনী না, এখানে এক্স ছিল, এক্সেরই পাওয়ার হিসেবে এটা ছিল, এখানে কজ এক্স আছে, তাহলে কজ এক্সের পাওয়ার হিসেবেই এটা আছে, তাহলে পাওয়ারের সাথে এক যোগ হবে, নতুন পাওয়ারটা নিচে আসবে। বসাই দিই আমরা এবার, তাহলে পাওয়ারের সাথে এক যোগ হওয়া মানে কত, কস টু দি পাওয়ার 6x, নিচে কত যাবে 6। সীমা কোথায়, সীমা যা ছিল আগে তাই, সীমা আমাদের 0 থেকে π/2 ছিল, 0 থেকে π/2। বসাই দিই আমরা, আপার লিমিট বসাবো, cos π/2 এর মান কত 0, 0 টু দি পাওয়ার 6 মানে কত 0ই, 0 লিখে ফেললাম, মাইনাস cos 0 এর মান কত 1, 1 টু দি পাওয়ার 6 মানে কত 1, ডিভাইডেড বাই কত হবে 6। এইটুকু অংশ আমরা ক্যালকুলেশন করতে পারি। এখন শুরু থেকে এখানে একটা কি ছিল বলো তো, মাইনাস ছিল না, তাহলে এখানে একটা মাইনাস থাকবে, এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস 1/6 হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা কিনা আমরা মূল নিয়মের সাহায্যেও দেখছি। তো এই যে পদ্ধতিটা আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম, আলটিমেট তুমি ভালোভাবে বুঝলে এটা কয়েক সেকেন্ডের আলোচনা, এবং এই কয়েক সেকেন্ডের সাহায্যেই তুমি কিন্তু সহজে অ্যান্সারটা করতে পারবা। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আমরা 10 নম্বর কোশ্চেনটা দেখি। 10 নম্বর কোশ্চেনে কি বলছে, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই h, এটা সমান কত হবে। দেখো আমরা কিন্তু মূল নিয়মে অন্তরজের বিষয়টা জানি, f অফ x, এটার যদি অন্তরীকরণ করতে হয় ফর্মুলা অনুযায়ী আমরা এভাবে লিখি, লিমিট h টেন্ডস টু 0, এখানে থাকবে f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h, এরকম থাকে। যদি এরকম থাকে এটার সাথে একটু এটার তুলনা করো তো, যে আসলে ফাংশনটা কে, ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি যার অন্তরীকরণ করতে চাচ্ছ সেই অংশটা হচ্ছে পরে আছে, তাহলে এইখানে যে পরের অংশটা আছে এটাকেই কি বলতেছি আমরা, ফাংশনটা। এবং অন্তরীকরণের এইটুকু অংশ যা বোঝায়, এই বিশাল বড় অংশটা তাই বোঝায়, তাহলে এই ফাংশনটার এইভাবে সলভ করা যা কথা, আমি ডিরেক্টলি ওই ফাংশনের অন্তরীকরণ করে যেটা পাবো সেটাও একই কথা। তো বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। আর যদি ওভাবে করতে না চাও তাহলে তো মূল নিয়ম, আর মূল নিয়ম মানেই তো বিশাল বড়, এখানে তোমার এর সিরিজ বসাইতে হবে, এর সিরিজ বসাইতে হবে, কাটাকাটি করতে হবে, তারপর মান আসবে। বাট আমরা কিন্তু যেহেতু মূল নিয়মের কনসেপ্টটা জানি, মূল নিয়মের কনসেপ্ট থেকে ডিরেক্টলি ফাংশনটাকে ডিনোট করতে পারতেছি, তাই আমরা ডিরেক্ট অ্যান্সার করব ডি ডিএক্স অফ ফাংশন কে ছিল e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 2x। এটার অন্তরীকরণ করলে কি হবে, আমরা জানি e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার xই হয়। এরপর কথা হচ্ছে এইখানে যাকে x ধরছি সেটা কি x না, তাহলে ভুল জিনিসকে x ধরলে ভুলের মাসুল দিতে হবে, 2x এর অন্তরীকরণ করতে হবে, 2x এর অন্তরীকরণ করলে কত হবে 2 হবে, 2 ইন্টু e টু দি পাওয়ার 2x, এটা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার আসি এই কোশ্চেনটায় কি বলছে, 2 প্লাস √3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হবে সেটা আমাদের বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা মূল হচ্ছে জটিল, আর একটা মূল কি হবে, তার অনুবন্ধী হবে, এটা মূলের প্রপার্টি ছিল, যদি একটা মূল জটিল বা অমূলদ হয় তাহলে অবশ্যই আর একটা মূল তার অনুবন্ধী হবে। যেহেতু আমরা একটা মূল দেখে ফেললাম, আর একটা মূল কত হবে বললাম, মাইনাস √3i। মূল দুইটা জানি আমরা, এখন দ্বিঘাতী সমীকরণ কিভাবে বের করতে হয়, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের যোগফল কি, একটা হচ্ছে 2 প্লাস √3i আর একটা হচ্ছে প্লাস 2 মাইনাস √3i ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয়ের গুণফল কি, একটা হচ্ছে a প্লাস বি আর একটা হচ্ছে কি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার বলতে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 মাইনাস বি স্কোয়ার বলতে √3i তার উপর স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই অ্যান্সার। তো যেহেতু সমীকরণ ইকুয়াল কত দিতে হবে, ইকুয়াল আমাদের 0 বসানো লাগবে। এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এই অংশ দুইটা কেটে যাবে, থাকতেছে 4x, আর এখানে হিসাব করি প্লাস 4, আই স্কোয়ারের মান -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, √3 উপর স্কোয়ার থাকলে কত হবে 3, ইকুয়াল কত 0। এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখি আমরা। পরের কোশ্চেনে কি বলছে, x e টু দি পাওয়ার -x, এটা যোগজীকরণ করতে হবে। তো এটা ইউভি এর যোগজীকরণের যে ফর্মুলা আছে সেই নিয়মে পড়ে যায়। তো আমি ডিরেক্টলি ওই ফর্মুলায় যাব না, আমি বিকল্প একটা জিনিস দেখাবো। দেখো তোমরা ইউভি এর ক্ষেত্রে কিন্তু জানো লিয়েট, এই কথাটা লিয়েট,
লিয়েট দিয়ে আমরা কি বুঝি যে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো। সোজা সাপটা যদি আমি বলতে চাই, সামনে যারা আছে তাদেরকে ইউ ধরতে হবে, পরে যারা আছে তাদেরকে ভি ধরতে হবে। আর এমনিতে মেইন কাহিনী যেটা সেটা হচ্ছে যার অন্তরীকরণ করা সহজ তাকে ধরবা ইউ, যার যোগজীকরণ করা সহজ তাকে ধরবা ভি, তাহলে হয়ে যাবে। এখন আমি এখান থেকে কিভাবে ক্যালকুলেশনটা করবো, দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্সের অন্তরীকরণ সহজ, তাই আমি এক্সকে ইউ ধরবো, ভি হিসাবে ধরবো ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে। আমরা ধরলাম এক্সের বারবার অন্তরীকরণ করে যাব 0 পর্যন্ত, 0 পর্যন্ত নিব, বাট 0-র ক্যালকুলেশনটা আসবে না, আমরা দেখতে পাবো। আর ভি যেটা ছিল ভি এর যোগজীকরণ করে যাব। প্রথমে আসি, এটার অন্তরীকরণ করলে কত হবে বলো, এর অন্তরীকরণ করলে পরের বার আসবে 1, এই 1-এর অন্তরীকরণ করলে কত হবে 0 হবে। এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্সের অন্তরীকরণ করো, ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ করলে কত হবে ই টু দি পাওয়ার এক্সই হবে, কিন্তু সামনে কি আছে একটা মাইনাস আছে না, তো আমরা জানি যোগজীকরণের ক্ষেত্রে সহগটা দিয়ে চলকের সহগ দিয়ে ভাগ হয়, তাহলে এখানে -1 আছে, -1 দিয়ে ভাগ দিলে এখানে মাইনাস আসবে। আবার তুমি এটার যোগজীকরণ করতেছো, মাইনাস তো ছিলই, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের যোগজীকরণ করলে আবার মাইনাস ই টু দি পাওয়ার এক্স আসবে, মাইনাস তো আসেই এক্সের সামনে, ওটা সহ লিখলাম। এখন মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে বলো তো, প্লাস হয়ে যাচ্ছে। এই পর্যন্ত লিখলাম, কই পর্যন্ত লিখছি, ইউকে অন্তরীকরণ করতে করতে যেই পয়েন্ট পর্যন্ত 0 আসে ওই পয়েন্টে সরাসরি এই সাইডে যেটা থাকবে সেটা, এই পর্যন্ত লিখলাম। এখন ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে এই বরাবর গুণ করবা, গুণ করে প্রথমটাকে দিবা প্লাস, দেন এই বরাবর গুণ করবা, এরপর দিবা মাইনাস, এরপর যদি আরও থাকতো এইভাবে রিপিটেশন হইতে থাকতো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। জাস্ট এখন তুমি সাজাই লেখো, যা হবে তাই অ্যান্সার। এখানে এক্স, এখানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা একসাথে লিখতেছি মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেন কি বলছি, এটার সামনে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এখানে কি হবে মাইনাস হবে, 1-এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করলে কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবং এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি কীভাবে তুমি বিকল্প পদ্ধতিতে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই না করে সহজে অ্যান্সার করবা। আর অবশ্যই অপশানে তো একটা ধ্রুবক দেওয়া থাকবে, অবশ্যই ধ্রুবকটা সহ লিখে নেবা। তো এখানে যদি আমরা ধ্রুবক লিখি সি লিখি, বাট তুমি যদি অপশান দেখো অপশানে দেওয়া আছে কে, তাহলে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। এর পরের কোশ্চেনটা দেখি, আমরা দেখতে পাচ্ছি 1 থেকে n পর্যন্ত যোগ করলে কত হবে 55 হবে, অর্থাৎ এটা একটা আমাদের যে ক্রমিক পদগুলোর যোগফল। তো ক্রমিক পদের যোগফল আমরা কীভাবে বের করি, ছোটোবেলায় শিখে আসছিলাম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে যে মানটা দেওয়া আছে সেটা কত 55, এটা আমরা লিখলাম। এখন তুমি জাস্ট এটাকে সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করলে কি হবে, উপরে গুণ করলে হচ্ছে n² প্লাস n, আর এই 2টা এই সাইডে গুণ হয়ে কত হবে 0 1 1, তাহলে 110 হচ্ছে আমাদের গুণফলটা। এখন এটার মিডল টার্ম করে মান বের করতে হবে, যেহেতু ক্যালকুলেটর ছিল শুরুতেই বলছি, তাহলে অবশ্যই ক্যালকুলেটরে তুমি দ্বিঘাতী সমীকরণ সমাধান করতে পারতা। তো আমরা তারপরে মিডল টার্ম দেখি, n² প্লাস n মাইনাস 110 ইকুয়াল 0। এখানে ভাঙলে আমরা লিখতে পারবো প্লাস 11n মাইনাস 10n মাইনাস 110 ইকুয়াল হচ্ছে কত 0। n কমন নাও, n প্লাস 11 থাকতেছে, এখানে মাইনাস 10 কমন নাও, n প্লাস 11 থাকতেছে ইকুয়াল কত 0। এখান থেকে পাচ্ছি n মাইনাস 10 ইন্টু n প্লাস 11 ইকুয়াল কত 0। হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। প্রথমটা সমান 0 হইলে n এর ভ্যালু আসবে 10, পরেরটা সমান 0 আসলে n এর ভ্যালু হবে মাইনাস 11। যেহেতু পদ সংখ্যা নেগেটিভ হইতে পারে না, তাই এটা আসবে না, আমাদের অ্যান্সার হবে কত প্লাস 10। তো আশা করি এই বিষয়টাও বুঝতে পারছো। এবার পরের কোশ্চেনটা দেখি আমরা। পরের কোশ্চেনে কি বলছে, একটা ফাংশন বলে দিচ্ছে f অফ x ইকুয়াল 2x মাইনাস 1 এবং g অফ x ইকুয়াল x² মাইনাস 1 হলে f অফ g অফ 2 এর মান কত হবে। তো এটা সংযোজিত ফাংশন। সংযোজিত ফাংশনের অ্যান্সার করার নিয়ম কি, তুমি যে কাজ করবা এই মানটা থেকে ধীরে ধীরে বাম সাইডে আসবে, প্রথমে এখানে বসাই দিবা, তারপর নতুন যে মান পাবা সেই মানটাকে নিয়ে গিয়ে এখানে বসাই দিবা, তাহলে যা আসবে সেটা অ্যান্সার। তাহলে g এর ভিতরে আগে 2 বসাই দিতে হবে, g এর ভিতরে 2 বসাইলে কত হবে বলো তো, 2² মানে 4, 4 মাইনাস 1 কত 3, এই 3টা এবার নিয়ে গিয়ে f এর ভিতরে বসানো লাগবে, f এর ভিতরে বসাই দাও তো কত হয় 2 ইন্টু 3 মানে কত 6, 6 মাইনাস 1 ইকুয়াল কত 5। তাহলে ওই যে বিষয়টা আমরা বললাম f অফ g অফ 2, এটার মান হচ্ছে আসলে কত 5। কি করছি, 2টা আগে g এর ভিতরে বসাইছি, নতুন যে মান পাইছি সেই মানটা f এর ভিতরে বসাই দিছি। তো এই ক্যালকুলেশন হয়ে গেল আমাদের। এরপরের কোশ্চেনটা দেখি আমরা, কি বলছে 3x মাইনাস 7y প্লাস 2 ইকুয়াল 0 সরলরেখার উপর লম্ব এবং 1 2 বিন্দুগামী রেখার সমীকরণ কী হবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা একটা রেখার লম্ব রেখার সমীকরণ কীভাবে বের করি বলো তো, আমরা বের করার ক্ষেত্রে কিন্তু জানি যে তাদের যে x এবং y এর সহগ আছে এদের মধ্যে এক্সচেঞ্জ হবে, তাহলে 7x হবে আর 3y হবে, এবং লম্বের ক্ষেত্রে মাঝখানে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে প্লাস।
তো আমরা একাডেমিক লেভেলে যেটা শিখে আসছিলাম, এরপর কি করতাম, প্লাস কে দিতাম ইকুয়াল 0, তারপর কে এর মানটা কীভাবে বের করতাম, যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দু দিয়ে সিদ্ধ করে কে এর মান বের করতাম। তো আমরা এখন আর এই ঝামেলাগুলো করব না, এখন আমরা ডিরেক্টলি কে এর ভ্যালু বের করব। কিভাবে কে এর ভ্যালু বের করা যায় একটু ভালোভাবে মনোযোগ দাও। দেখো আমরা কি বলছি, যদি লম্ব রেখা হয় তাহলে এই কন্ডিশনটা কিন্তু হবে। আমরা কি করছি, এক্সের সহগ ওয়াইয়ের সহগ এক্সচেঞ্জ করছি, মাঝখানের চিহ্ন পরিবর্তন করে দিছি। এইটুক মাস্ট বি হবে, যেইটুক মাস্ট বি হবে বা যেইটুক অংশ কনস্ট্যান্ট, তুমি সমান চিহ্নের অপর পাশে এই কনস্ট্যান্ট অংশটাতে এই বিন্দুটা বসাই দিলেই ডিরেক্টলি কে এর ভ্যালুটা পেয়ে যাবা। তাহলে এই বিন্দু দিয়ে সিদ্ধ করো, 7 × 1 মানে কত 7, প্লাস 3 ইন্টু এখানে কত ছিল 2, 3 × 2 মানে কত হবে 6, এক সাইড করো তাহলে অ্যান্সার শেষ। 7x প্লাস 3y মাইনাস 13 ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। প্রথমত আমার শর্ত কী থাকে, কতটুকু অংশ কনস্ট্যান্ট থাকে, এটা কিন্তু সমান্তরাল রেখার জন্যও সত্য। তাহলে কনস্ট্যান্ট যতটুকু থাকে সেই অংশটাকে সমান চিহ্নের অপর সাইডে নিয়ে গিয়ে বিন্দু দিয়ে সিদ্ধ করলে আমরা ডিরেক্টলি ধ্রুবকটার মান পেয়ে যাব। এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের এটাই। পরের কোশ্চেনটা দেখি আমরা, কি বলছে, 3x² প্লাস 6y² ইকুয়াল 8, এই বক্ররেখার পরিচয় কি। তো তোমরা যদি আমার লেকচার দেখে থাকো যে কিভাবে আমরা সমীকরণ দেখেই বলে দিব এটা কোন ধরনের সঞ্চার পথ নির্দেশ করে, তাহলে আশা করি এই বিষয়টা জানো এটা কি নির্দেশ করবে। আমরা বলছিলাম ওখানে যদি x² y² থাকে এবং সহগ ভিন্ন হয়, ডিরেক্টলি তারা কি নির্দেশ করবে, তারা নির্দেশ করবে উপবৃত্ত। তাহলে এই সমীকরণটা হবে আমাদের উপবৃত্তের সমীকরণ। তো আশা করি এই বিষয়টা বোঝা গেল। এরপর পরের কোশ্চেনটায় আসি আমরা। যারা এই লেকচারটা দেখো না অবশ্যই দেখে নেবা, তাহলে কাজে দিবে, বাকিগুলোও তুমি অ্যান্সার করতে পারবা। এবার এই বিষয়টা খেয়াল করি, মডুলাস অফ 2x - 7 ইকুয়াল 5 হলে x এর ভ্যালু কত হবে। তো আমরা জানি মডুলাস যদি উঠাই দেই তাহলে দুইটা জিনিস আসে, প্লাস এবং মাইনাস। তো আমরা একবার +5 নেব, একবার -5 নেব, ক্যালকুলেশন করলে x এর দুইটা ভ্যালু পেয়ে যাব। তো চলো আমরা শুরু করে দেই অ্যান্সারটা কীভাবে করা যাবে। আমরা প্রথমে নিলাম 2x - 7, এটা সমান নিলাম +5, প্লাস অংশটা আগে ক্যালকুলেশন করতেছে। 2x ইকুয়াল কত হবে, এটা ওই সাইডে গিয়ে যোগ হয়ে যাবে, 12 হয়ে যাবে, x ইকুয়াল 6 আসবে, এটা একটা মান পেয়ে গেলাম। এরপর আমরা মাইনাসটা নিব, 2x - 7 ইকুয়াল কত -5 নিলাম, নেওয়া যায়। এবার কি করা যায়, 2x এই -7 ওই সাইডে গেলে কি হবে, +7, -5 ছিল +7 হয়ে গেল, এই দুইটার ক্যালকুলেশন করলে কত থাকবে, 2 থাকবে। 2x ইকুয়াল 2, x ইকুয়াল কত আসতেছে তাহলে আমাদের, x ইকুয়াল 1। আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 1। এরপরের কোশ্চেনটা আমরা দেখি, পরের কোশ্চেনে কি বলছে দেখো, cos of 15 ডিগ্রি এটার মান কত হবে। তো চলো আমরা দেখি কিভাবে cos of 15 ডিগ্রির মান বের করা যায়। cos 15 ডিগ্রির মান বের করার জন্য আমরা এটাকে এভাবে লিখতেছি, cos of 45 - cos of 30, এটা কিন্তু লেখা যায়, মানে এই দুইটা বিয়োগ করলেই 15 ডিগ্রি হয়। এখন cos a - b এর ফর্মুলা পড়ে যায়, cos a - b এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। cos a - b এর ফর্মুলা কি, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin of b। এইটুক জাস্ট ক্যালকুলেশন করো, অ্যান্সারটা চলে আসবে। ক্যালকুলেশন করলে কি হবে, cos 45 এর মান কত, 1/√2, cos 30 এর মান কত, √3/2, sin 45 এর মান কত, 1/√2, এটার মান কত, হাফ, এটা লেখা যায়। এখন লসাগু করো, লসাগু করলে হচ্ছে নিচে 2√2, উপরে থাকতেছে কত, √3 + 1, এটাই হচ্ছে আমাদের cos of 15 ডিগ্রি এর ভ্যালু। তো এটা আমরা অ্যান্সার করে ফেললাম। এরপরের কোশ্চেনটা আমরা দেখি কি বলছে, এত y ইকুয়াল এত হলে y এর সর্বনিম্ন মান কত। এটা একটা দ্বিঘাতী সমীকরণ, কিভাবে একটা দ্বিঘাতী সমীকরণের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করা যায় তার উপরেও আমার টিউটোরিয়াল আছে, দেখে নিলেই সুবিধা হবে তোমাদের। তো সেখান থেকে আমি জাস্ট শর্টকাটে বলি কিভাবে মানটা বের করতে পারবো আমরা। এই জিনিসটাই অবশ্যই খেয়াল রাখবা, যদি x² সামনে প্লাস থাকে তাহলে সবসময় সর্বনিম্ন মান থাকবে, যদি x² সামনে মাইনাস থাকে তাহলে সর্বোচ্চ মান থাকবে। সর্বনিম্ন মান বের করার ফর্মুলা হচ্ছে c - b²/4a, এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আর যদি তোমরা কেউ চাও যে আমি মূল নিয়মে করব, তাহলে অবশ্যই অন্তরীকরণের যে প্রপার্টি ছিল, প্রথমবার অন্তরীকরণ সমান 0 বসাবা, x এর ভ্যালু পাবা, দ্বিতীয়বার অন্তরীকরণ করবা, ওই x এর ভ্যালু বসাই দিয়ে দেখবা যে তার জন্য গুরুমান থাকবে নাকি লঘুমান, দেন ওই মানগুলো মূল ফাংশনে বসাই দিলে গুরুমান লঘুমান পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের অন্তরীকরণের মূল প্রপার্টি। তো তোমরা টিউটোরিয়ালটা দেখলে সেটাও দেখতে পাবা এবং শর্টকাটের আলোচনাটাও পেয়ে যাবা। তো আমরা এখান থেকে ডিরেক্টলি শর্টকাটে অ্যান্সারটা করতেছি। c কে ছিল, c হচ্ছে ধ্রুবক পদ 17 মাইনাস b² মানে কত, x এর সহগ 16 ডিভাইডেড বাই 4 ইন্টু এ কত বলো তো, এ হচ্ছে আমাদের 2, লিখে ফেললাম। কাটাকাটি করো, 16-র সাথে নিচের 8 কাটাকাটি করলে কত হবে, 2, 17 - 2 ইকুয়াল কত, 15। এই 15ই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি বিষয়টা বোঝাইতে পারছি।
20 নম্বর কোশ্চেনটা দেখি আমরা কি বলছে, একটি ব্যাগে 4টি সাদা 5টি কালো বল আছে, একই সাথে 3টা বল উঠাইলে 3টাই কালো হওয়ার সম্ভাবনা কত? যেহেতু আমরা দেখতে পাচ্ছি 3টা বল কালো চাচ্ছে, তাহলে আমাদের কালো টোটাল ছিল কয়টা বলো তো? 5টা। যেহেতু চাচ্ছে 3টাই কালো হোক, তাহলে 5C3 হচ্ছে আমার অনুকূল ঘটনা। এবং মোট ঘটনা কি, টোটাল থেকে আমরা 3টা তুলে ফেলছি। টোটাল কত ছিল? 4 + 5 হচ্ছে 9, নিচে হচ্ছে 9C3। ক্যালকুলেটর চাপ দিবা, যেহেতু ছিলই, তাহলে এখানে আসবে কত? ক্যালকুলেটর চাপ দিলে আসবে 5/42। এটা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। এরপরের কোশ্চেনটা আমরা দেখি কি বলছে, এত বৃত্তের কেন্দ্র কত হবে? কেন্দ্র বের করার শর্ত হিসেবে আমরা জানি এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে। তবে একটা কন্ডিশন এখানে আছে, সেটা হচ্ছে x² এবং y² সহগকে 1 রাখার পরই -2 দ্বারা ভাগ করতে হবে। এখানে কি আমার 1 ছিল না? তাহলে 1 রাখতে হবে। রাখার জন্য আগে আমাকে 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 দিয়ে ভাগ দিলে কত হবে? x² + y² - 2x - 4y + 19 = 0। এটা হবে। এখন এইখানে জাস্ট x এর সহগ এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। এখানে x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো? 1 হবে। এখানে y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। এই 1 2ই হচ্ছে আমার এই বৃত্তটার কেন্দ্র। এরপরের কোশ্চেনটা দেখে আমরা কি বলছে, tan ইনভার্স 6/7 + tan ইনভার্স 1/13, এটার মান কত হবে? তো tan ইনভার্সের ফর্মুলা যেটা আমাদের জানা আছে সেটা দিয়ে করব। tan ইনভার্স x + tan ইনভার্স y, এটার ফর্মুলা আমরা কি জানি বলো তো? এটার ফর্মুলা আমরা জানি tan ইনভার্স x + y / 1 - xy। এটা লিখে ফেললাম। এখন লেখার পর তুমি জাস্ট কি করবা? অ্যান্সার করবা। tan ইনভার্স কি ছিল বলো? x হিসাবে ছিল 6/7, উপর হচ্ছে 6/7 + 1/13, নিচে থাকবে কত? 1 - 6/7 × 1/13, এরকম থাকবে। এখন যেহেতু ক্যালকুলেটর আছে, তো তুমি হাতে কলমে কেন এটা সলভ করতে যাবা? তো এটা জাস্ট ক্যালকুলেটর চাপ দিলেই দেখতে পাবা এটার মান আসবে π/4। এটা ক্যালকুলেশন করলে আসবে 85, নিচেও আসবে 85। তো 85/85 মানে কত? tan ইনভার্স 1। tan ইনভার্স 1 মানে কত? tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4। তো আশা করি এই বিষয়গুলো করতে পারবো অবশ্যই। তো ক্যালকুলেটর যেখানে থাকবে সেখানে হাতে কলমে করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো আমরা এটা বুঝলাম। এর পরের কোশ্চেনটা আমরা দেখি কি বলছে। পরের কোশ্চেনে বলছে জটিল সংখ্যা এত এর মান কত? এখানে জটিল সংখ্যার মান বলতে বোঝাচ্ছে এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াবে সেটা। তো যখন a/b আকারে এরকম দুইটা জটিল সংখ্যা থাকবে, অর্থাৎ z1/z2, তখন আমরা কিভাবে সিম্পলিফাই করব? নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। উপরে কে ছিল আমার? উপরে ছিল 3 + 4i, এবং এটার সাথে নিচের অনুবন্ধী দিয়ে গুণ করব 4 + 3i, অনুবন্ধী দিয়ে গুণ করলাম। নিচে হচ্ছে এটা ছিল, এটার সাথে ওর অনুবন্ধী দিয়ে গুণ। ওর অনুবন্ধী কে ছিল? 4 + 3i। উপরে দেখো গুণ করে দেবো, আর নিচে হচ্ছে a + b × a - b এর ফর্মুলা। উপরে গুণ করলে কত হবে? 12, এইটার সাথে এটা গুণ করলে হবে 9i, এইটার সাথে এটা গুণ করলে হবে +16i, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 12i²। এবং নিচে থাকতেছে কি? নিচে থাকতেছে a + b × a - b, যেহেতু a² - b², 4² - 3i তার উপর স্কোয়ার। একটু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। উপরে পাচ্ছি কত? 12, আর i² এর মান কত বলো তো? i² এর মান কিন্তু -1, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে। -12 হইলে সামনে +12, এই দুইটা নাই। এখানে আমরা যোগ বিয়োগ করলে কত পাবো? 25i পাবো। উপরে পাচ্ছি 25i। এবং নিচে দেখো 4² মানে কত? 16, i² এর মান কত? -1, তাহলে এই মাইনাসটা কোথায় আসলো? সামনে এসে প্লাস হয়ে গেল। 3² মানে কত? 9, 16 + 9 মানে 25, নিচে হচ্ছে 25। 25 কাটো, i হচ্ছে আমার এইটার সিম্পলিফাই করা মান। তো আমরা বুঝে ফেললাম যে সিম্পলিফাই করলে এটার মান কত আসবে, সেটা হচ্ছে i। এরপরের কোশ্চেনটা আমরা দেখি কি বলছে। দেখো 1500 মিটার প্রশস্ত বিশিষ্ট একটা নদী ছিল, যেই নদীটার বেগ, মানে এখানে স্রোতের বেগ আসলে 5 km/h, এবং সেইখানে একজন সাঁতারু 6 km/h বেগে সাঁতার কাটতেছে। আমাদের কোশ্চেন হচ্ছে যদি সে ন্যূনতম সময়ে পাড়ি দিতে চায়, তাহলে তার জন্য সময়টা কত হবে? ন্যূনতম সময়টা আসলে কিভাবে পাওয়া যায়? আমরা যদি একটু খেয়াল করি, দেখো এভাবে আমরা লিখতেছি, কেউ যদি সরাসরি এই বরাবর রওনা দেয়, কত দূরে যায় যাক, সে যদি সরাসরি 90 ডিগ্রিতে রওনা দেয়, তাহলেই শুধুমাত্র ন্যূনতম সময়ে যাওয়া সম্ভব, আদারওয়াইজ ন্যূনতম সময়ে যাওয়া সম্ভব না। এবং ন্যূনতম সময়ের ক্ষেত্রে সেই সময়টা হবে ডিরেক্টলি d/v। ডি হচ্ছে আমার প্রশস্ত কত ছিল সেটা, এবং ভি হচ্ছে ডিরেক্টলি নৌকার বেগ বা সাঁতারুর বেগ। তাহলে তুমি বসাই দাও
এইটা কত ছিল বলো তো? আমরা দেখতে পাচ্ছি প্রশস্ত হচ্ছে 1500 মিটার, তো এটা কিলোমিটার করলে কত হবে? 1.5 কিলোমিটার। আর নিচে এই যে 17 ছিল, এটা কত ছিল? 6। এটা কাটাকাটি করতে হবে আমাদের, কাটাকাটি করলে এটা আসবে কিসে? আওয়ারে। তো আমরা এখানে কাটাকাটি করি, এটা কাটাকাটি করলে নিচে মনে করো 10 দাও, যেহেতু ক্যালকুলেটার আছে তুমি ওটা অবশ্যই করবা। তাহলে 10 দিলে এখানে হচ্ছে 3 × 5 মানে হচ্ছে 15, আর এখানে হচ্ছে 2, এটার সাথে এটা কাটলে কত হচ্ছে? 2। 1/4, 1/4 আওয়ার। এটাকে কি বানাইতে হবে? মিনিট বানাইতে হবে, কারণ অপশনে আমার মিনিট দেওয়া ছিল। এটার সাথে জাস্ট 60 গুণ করলেই আমরা মিনিটে কনভার্ট করে ফেলতে পারবো। এটার সাথে এটা কাটাকাটি করলে কত হবে? 15। এই 15 মিনিটই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি এই বিষয়টাও আমরা বুঝে ফেললাম। এরপর লাস্ট যে কোশ্চেনটা ছিল আমাদের এখান থেকে, সেটা হচ্ছে এটা যোগজীকরণ থেকে। তো এটার সমাধান দেখি আমরা, এ এর ভ্যালু কি আসে। লাস্টের কোশ্চেনটা কি বলছে? 0 থেকে a পর্যন্ত এই জিনিসটা যোগজীকরণ করলে -2 হয়, এ এর ভ্যালু কত হবে? তো আমরা এটার যোগজীকরণ করি। আসলে যোগজীকরণ করলে কত হবে? 2x² হবে এবং নতুন পাওয়ারটা নিচে যাবে প্লাস এইটার জন্য যোগজীকরণ করলে কত হবে? এখানে আসলে আমাদের x ছিল না, এখানে ছিল 2x + 3। তো 2x এর যোগজীকরণ করলে এটা পাবো আমরা, আর 3 এর যোগজীকরণ করলে পাবো 3x। এটার সীমা কোথা থেকে কই পর্যন্ত? 0 থেকে a পর্যন্ত, 0 থেকে a পর্যন্ত। এটার মান কত বলে দিছে? -2। জাস্ট তুমি সীমা বসাও, লোয়ার লিমিট বসালে কিন্তু এটাও 0 এটাও 0, তাহলে লোয়ার লিমিটের কাজ নেই, আমরা আপার লিমিট বসাবো। আপার লিমিট বসালে কি হবে? এই 2 কাটো, এখানে থাকতেছে a² + 3a, এই -2টাকে এই সাইডে নিয়ে আসলে +2 = কত হবে? 0। তো ক্যালকুলেটর চেপে আমরা দ্বিঘাতী সমীকরণের সমাধান করা জানি, সেখান থেকে আমরা কিন্তু এটা সমাধান করতে পারবো। মিডল টার্ম করো, মিডল টার্ম করলেও তো আমাদের সমাধান করতে পারা উচিত। তাহলে আমরা লিখতে পারি a² + 2a + a + 2 = কত হবে? 0। a কমন নাও, a + 2, এখান থেকে 1 কমন নাও, 1 কমন নিলে কত হবে? 1 কমন নিলে থাকতেছে a + 2 = 0। লিখতে পারি a + 1 = 0 অথবা a + 2 = 0। তো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটাই কি আছে? গুণ আকারে আছে, তো আমরা তো জানি যে হয় এটা সমান 0 না হয় ওটা সমান 0। তাহলে এটা সমান 0 হইলে a এর ভ্যালু পাবো -1, এটা সমান 0 হইলে a এর ভ্যালু পাবো -2। তাহলে আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম, a এর ভ্যালু একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে -2। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো এই কোশ্চেনের মাধ্যমে আমাদের বিগত বছরে যে 25টা কোশ্চেন ছিল ম্যাথ থেকে, সেই 25টা কোশ্চেনের সমাধান শেষ হয়ে গেল। তো আশা করি সবাই সব কিছু বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।